নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবীর ঘোষ, সহশিক্ষক, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল। আজ আমরা সপ্তম শ্রেণীর চুম্বক বিষয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা শুরু করব। চলো আমরা যাই স্লাইডে। এই অধ্যায়ে আমরা প্রথমে জেনে নেব চুম্বক আবেশ বলতে কি বোঝায়। চুম্বক আবেশ মানে কোনো একটা পদার্থ, সেটা চৌম্বক পদার্থ, কিন্তু তার কোনো চৌম্বক ধর্ম নেই, কিন্তু যদি সাময়িকভাবে কোনো চুম্বকের সাথে আকর্ষণ ক্ষমতার প্রভাবে ওই চৌম্বক পদার্থটাও চুম্বক যে ধর্ম প্রাপ্ত হয় বা চুম্বকের মতো আচরণ করে, তাহলে সেই ঘটনাটিকেই বলা হবে চুম্বক আবেশ। অর্থাৎ যদি পরীক্ষায় আমরা যে স্ক্রিনে একটা ছোট পরীক্ষায় দেখতে পাচ্ছি যে একটা লোহার নেল বা পেরেক নেওয়া আছে এবং সেই পেরেকের প্রথমে সেই পেরেকের সাথে কোনো চুম্বকের সংযোগ স্থাপন নেই, এর ফলে ওই পেরেকটা যে ছোট ছোট অনেকগুলো পিন আছে সেই পিনগুলোকে আকর্ষণ করতে পারছে না, তার মানে সেটা শুধু চৌম্বক পদার্থ হিসাবেই রয়েছে এবং তার কোনো চৌম্বক ধর্ম প্রাপ্তি হয়নি। কিন্তু তারপরে যে ঘটনাটা করা হয়েছে যে ওই নেলের সাথে একটা ছোট চুম্বককে বা দণ্ড চুম্বককে সংযুক্ত করা হয়েছে এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে চুম্বকের সাথে সংযুক্তি প্রাপ্তির পর সেই যে নেলটা ছিল সে ছোট ছোট পিনগুলোকে আকর্ষণ করতে পারছে বা নিজের দিকে টানতে পারছে। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এটা বোঝাচ্ছে যে ওই যে নেলটা ছিল সে কিন্তু সাময়িকভাবে বা কিছু সময়ের জন্য চুম্বক ধর্ম প্রাপ্তি হয়েছে। তো এই যে ঘটনাটা যার মাধ্যমে নেলটাও চুম্বকের মতো আচরণ করছে, সেটাই হয়ে যাচ্ছে চৌম্বক আবেশ। কিন্তু চুম্বকটা যদি আমরা সরিয়ে নিই, কি দেখতে পাবো? তৃতীয় ছবিতে পরিষ্কার দেখো, দেখা যাচ্ছে যে যেইমাত্র চুম্বকটা সরিয়ে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত পিনগুলো যেগুলো আকর্ষিত হয়েছিল আবার নিচে পড়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো যার প্রভাবে, সেটাই হচ্ছে চৌম্বক আবেশ। এটা আমরা একটু পরীক্ষিতভাবে যদি দেখে নিই, একটা প্রথমে দণ্ড চুম্বক নেওয়া হয়েছে, ধরো একটা যে কোনো দণ্ড চুম্বক নেওয়া হলো এবং সেই দণ্ড চুম্বকের সাথে আমরা একটা লোহার পেরেককে যুক্ত করলাম, লোহার পেরেকের সংযোগ স্থাপন করলাম। তো সেই লোহার পেরেকের সাথে সংযোগ স্থাপনের পরে সেই লোহার পেরেকটি একটা চৌম্বক পদার্থ, লোহা দিয়ে তৈরি যেহেতু, কিন্তু চুম্বকের সাথে সেই চৌম্বক পদার্থ সংযুক্ত অবস্থায় রয়েছে। এখন সেই চুম্বকের গায়ে যদি আমরা একটা ছোট পিন বা অপর একটা পিনকে সংযোগ স্থাপন করি, পিনটা তো আকর্ষিত হবেই, কিন্তু খুব অবাক হয়ে যাবে এটা দেখে যে যে লোহার পিন বা পেরেকটা ছিল তার সাথে যখন আমরা এই পিনটাকে নিয়ে আসছি তার কাছাকাছি, সে কিন্তু ওই পেরেকের দ্বারা আকর্ষিত হচ্ছে এবং ওই পেরেকের সাথে ওই পিনটা আটকে গিয়েছে। কিন্তু এই পেরেকটা প্রকৃতপক্ষে কোনো চুম্বক নয়, সে ছিল চৌম্বক পদার্থ। এই চুম্বকের সাথে সংযুক্ত হওয়ার পরে সে কিন্তু চৌম্বক ধর্মপ্রাপ্তি হয়েছে। তার চৌম্বক ধর্ম প্রাপ্তির ফলে সে কিন্তু চুম্বকের মতো আচরণ করছে এবং যে পিনটা ছিল তাকে খুব সহজভাবেই আটকে রেখেছে। তো এখন আমরা যদি দেখে নিই যে এই যে লোহার পেরেক ছিল, লোহার পেরেকের মাথা থেকে যদি আমরা চুম্বকটাকে সরিয়ে নিই, তাহলেও কি এই পিনটা আটকে থাকবে না পড়ে যাবে? দেখো, যেই মাত্র আমরা চুম্বকটাকে সরিয়ে নিলাম সঙ্গে সঙ্গে পিনটাও কিন্তু পড়ে গেল। তো এর থেকে সহজেই বোঝা যায় যে চুম্বকের সাথে সংযুক্ত হওয়ার পরে যে পেরেকটা ছিল লোহার, সেও সাময়িকভাবে চুম্বকে পরিণত হচ্ছে এবং চুম্বকে পরিণত হওয়ার পরে চুম্বকের মতো আচরণ করছে। এই ঘটনাটাই কিন্তু চৌম্বক আবেশ। নেক্সট স্লাইডে আমরা যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব বা ব্যাখ্যা করব, তার মধ্যে একটি হচ্ছে আকর্ষণের পূর্বে আবেশ হয়। একটু আগেই দেখো আমরা একটা পরীক্ষা করলাম, নেল এবং পিনের পরীক্ষা। সেই নেলের সাথে প্রথমে চুম্বককে সংযুক্ত করা হয়েছিল এবং সেই সংযুক্ত করার পরে সেই নেলটা চুম্বকে পরিণত হয়েছিল সাময়িকভাবে। তাহলে সেখানে আবেশ ঘটেছিল এবং আবেশ ঘটার পরে সে কিন্তু পিনটাকে আকর্ষণ করতে পেরেছিল। তাই আমরা এখান থেকে কিন্তু সিদ্ধান্তে নিতেই পারি যে প্রথমে আবেশ ঘটনাটি ঘটেছিল এবং আবেশের পরে বা আবেশের ফলেই পরে এই আকর্ষণ আমরা লক্ষ্য করেছিলাম। তো আকর্ষণ এবং এই আবেশ কোনটা আগে এবং কোনটা পরে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা উত্তর দিতে পারবে প্রথমেই আবেশ ঘটবে এবং আবেশের ফলশ্রুতি হিসাবে আকর্ষণ করার ক্ষমতা জন্মাবে। পরবর্তী আরেকটা বিষয়ে আমরা আলোচনায় যাচ্ছি। পৃথিবী নিজেই একটি চুম্বক,
এর সপক্ষে তোমায় যদি যুক্তি দিতে বলে, তাহলে পৃথিবীর আমরা জানি ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে, এবং যদি একটি কোনো চৌম্বক পদার্থ, ধরো একটা লোহার বড় দণ্ড, তাকে মাটিকে প্রথমে গর্ত করে মাটির তলায় যদি পৃথিবীর উত্তর ও দক্ষিণ দিকে মুখ করে আমরা ওই লোহার দণ্ডটাকে মাটির তলায় চাপা দিয়ে দীর্ঘদিন ফেলে রাখি, তাহলে দেখতে পাবো যে ওই যে দণ্ডটা যেটা দীর্ঘদিন মাটির তলায় চাপা দিয়ে রাখা হয়েছিল বা চাপা দেওয়া ছিল, সে কিন্তু ধীরে 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 চৌম্বক ধর্ম প্রাপ্তি তার ঘটবে। অর্থাৎ মাটি থেকে বের করে দীর্ঘদিন পর, দীর্ঘ বছর পর যদি আমরা সেটাকে বের করে কোনো চৌম্বক পদার্থের কাছে নিয়ে আসি, সে কিন্তু চুম্বকের মতোই ওই পদার্থকে আকর্ষণ করতে পারবে। তাহলে এই যে পরীক্ষাটা যেটা আমি এখন আলোচনা করলাম, তা দিয়ে কিন্তু সহজেই বোঝা যায় বা প্রমাণ করা যায় যে পৃথিবী নিজেই একটি বৃহৎ চুম্বক, এবং তার চৌম্বক ক্ষেত্র দ্বারাই সে একটা চৌম্বক পদার্থকে দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে চুম্বকে পরিণত করতে পারছে। নেক্সট স্লাইডে আমরা দেখব যেখানে তড়িৎ চুম্বক, চুম্বকের এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ের। তড়িৎ চুম্বক বলতে কি বুঝবো বা তড়িৎ চুম্বক কাকে বলে? আমরা কৃত্রিম চুম্বক সম্পর্কে অলরেডি জেনেছি আগেই। তো কৃত্রিম চুম্বকের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সকল চুম্বক প্রকৃতি থেকে আমরা পাচ্ছি না, কিন্তু কোনোভাবে বা কোনো উপায়ে তাকে চুম্বকে পরিণত করা যাচ্ছে, তখন সেই প্রকারের চুম্বকগুলোকে আমরা অবশ্যই প্রাকৃতিক চুম্বকের ক্যাটাগরি বা শ্রেণীতে না ফেলে আর একটা ক্যাটাগরি বা শ্রেণীতে ফেলছি, যাদেরকে বলছি কৃত্রিম চুম্বক। এই তড়িৎ চুম্বকটাও কিন্তু একটা কৃত্রিম চুম্বকের মধ্যে বা ওই শ্রেণীর চুম্বকের মধ্যে পড়ে। তো কৃত্রিম চুম্বক বা এই যে তড়িৎ চুম্বক, এটা আমরা তৈরি করব কিভাবে না, একটা কাঁচা যদি লোহার দণ্ড নেওয়া যায় এবং কাঁচা লোহার দণ্ডের গায়ে যদি অন্তরিত তামার তারকে বেশ কয়েকটা পাক জড়ানো যায়, তারপর সেই তামার তারের সাথে ব্যাটারির যদি আমরা সংযোগ স্থাপন করি, তাহলে সেই ব্যাটারি এবং ওই যে তামার পাক তৈরি করা হয়েছে তাদের মধ্যে একটি বদ্ধ বর্তনী গঠিত হবে। বদ্ধ বর্তনী গঠন হলে কি হয় আমরা জানি, ব্যাটারি থেকে ওই বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হবে। এক্ষেত্রে অবশ্যই আমাদের যেটা মাথায় রাখতে হবে যে তামার তারটাকে আমরা চৌম্বক পদার্থ মানে এখানে নেওয়া কাঁচা লোহার দণ্ডের গায়ে জড়াচ্ছি, তার যে পাক সেটা সর্বদা যেন একই দিকে হয়, অর্থাৎ হ্যাপাজার্ডলি বিভিন্ন দিকে পাকগুলো না নিয়ে যদি আমরা ক্রমাগত একই দিকে বা একই দিক বরাবর পাকগুলো দিয়ে থাকি, তাহলে তড়িৎ প্রবাহ সেই দিকে শুরু হবে এবং সেই অবস্থায় ওই কাঁচা লোহার দণ্ডটি একটি তড়িৎ চুম্বক হিসাবে আচরণ করবে বা ব্যবহার করবে। কিভাবে বুঝবো না, ওই যে দণ্ডটা থাকবে তার কাছে যদি আমরা কোনো চৌম্বক পদার্থকে নিয়ে যাই, ছোট লোহার কোনো নেল পেরেক এগুলোকে নিয়ে যাই, তাহলে সেটা কিন্তু ওই চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারবে, যার থেকে বোঝা যায় যে সাময়িকভাবে ওই যে লোহার দণ্ড ছিল সে তার চৌম্বকত্ব প্রাপ্তি হয়েছে, অর্থাৎ সে চুম্বকে পরিণত হয়েছে। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ এই তড়িৎ চুম্বকের যে সৃষ্টি প্রথম, তাই নিয়ে আমরা 1824 সালে বিজ্ঞানী উইলিয়াম স্টার্জন খালি তামার তার দ্বারা মোড়ানো এরকম একটা প্রথম ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক আবিষ্কার করেছিলেন, এবং তার এই আবিষ্কারের পর প্রায় 6 বছর পর 1830 সালে একজন মার্কিন বিজ্ঞানী জোসেফ হেনরি তিনি আরও পরিশীলিত ইলেকট্রোম্যাগনেট বা এই তড়িৎ চুম্বক তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং এটাকে আরো বেশি জনপ্রিয়তা দান করেছিলেন। তারপর থেকে কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং শিল্পক্ষেত্র থেকে শুরু করে বৈজ্ঞানিক গবেষণাগার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এখন তড়িৎ চুম্বকের বিপুল ব্যবহার লক্ষ্য করা যায়। আমরা এই তড়িৎ চুম্বক কিভাবে কাজ করে সেটা একটা সহজ পরীক্ষার মাধ্যমে চলো দেখে নিই। তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা যেতে পারে? একটি কাঁচা লোহার দণ্ড যদি আমরা নিই এবং কাঁচা লোহার দণ্ডের গায়ে একটি অন্তরিত তামার তারকে যদি আমরা কয়েকটি পাকের মাধ্যমে জড়াই, তারপরে ওই পাকের শেষ দুটি প্রান্তকে আমরা অপর একটি ব্যাটারি বা বাইরে থেকে কোনো তড়িৎচালক বলে সোর্স বা উৎসের সাথে সংযুক্ত স্থাপন করতে পারি। এখানে আমরা নিয়েছি একটা ব্যাটারি, ব্যাটারির একটি সাইড বা একটি মেরু হচ্ছে পজিটিভ বা প্লাস পোলারিটি
এবং অপর সাইডটি ঋণাত্মক বা মাইনাস পোলারিটি। এবার ব্যাটারির দুটো প্রান্তকে আমরা এই তড়িৎচুম্বকের দুটো প্রান্ত বা সাইডের সাথে যদি সংযুক্ত করতে পারি, তাহলে কিন্তু গঠন হয়ে যাচ্ছে একটি বদ্ধ বর্তনী। এই বদ্ধ বর্তনী গঠনের পরে আমাদের ব্যাটারির যেটা প্লাস সাইড থেকে তড়িৎ প্রবাহ এসে এই পাকের মধ্য দিয়ে গিয়ে মাইনাস তড়িৎদ্বার বা ঋণাত্মক মেরুর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন এই অবস্থায় একটি পিনকে যদি আমরা ওই লোহার মজ্জার কাছে নিয়ে যাই, সে কিন্তু সহজেই ওই চৌম্বক ক্ষেত্র দ্বারা বা চৌম্বক ক্ষেত্র যেটা তড়িৎ চুম্বকের মাধ্যমে তৈরি হচ্ছে, সেই তড়িৎ চুম্বকের চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে। এই চুম্বকের যে চৌম্বক ক্ষেত্রের মান, সেটা কিন্তু এই যে পাক রয়েছে সেই পাকের সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমেও বৃদ্ধি পেতে পারে। যে কোর বা মজ্জা পদার্থটা ব্যবহার হয়েছে তার প্রকৃতির ওপরেও এই চৌম্বক ক্ষেত্রের মান নির্ভর করবে, এবং যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারি যে পরিমাণ তড়িতের সাপ্লাই বা এখানে আমাদের যোগান দিচ্ছে, সেই তড়িতের পরিমাণ বৃদ্ধি করার মাধ্যমেও এই চুম্বকের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে। এইভাবেই আমরা একটা তড়িৎ চুম্বক তৈরি করার সহজ পরীক্ষা বাড়িতে করতে পারি। আচ্ছা, তড়িৎচুম্বক কি বা তড়িৎচুম্বকের পরীক্ষা তো আমরা দেখলাম। এখন তড়িৎচুম্বকের পর আমরা পরবর্তী যে টপিক, এই তড়িৎচুম্বকের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনায় যাই। তড়িৎচুম্বকের তিনটি শ্রেণীতে বা তিনটি ক্যাটাগরিতে সাধারণত ভাগ করা হয়ে থাকে। প্রথম টাইপটাকে বলা হয় রেজিস্ট্যান্ট বা প্রতিরোধী টাইপ। দ্বিতীয় টাইপটা হচ্ছে সুপার কন্ডাক্টর টাইপ বা সুপার কন্ডাক্টর তড়িৎচুম্বক, এবং আরেকটা টাইপ, থার্ড টাইপ হয়ে যাচ্ছে হাইব্রিড ইলেকট্রোম্যাগনেট। হাইব্রিড কথাটার অর্থ নিশ্চয়ই তোমরা জানো, যাকে বলা হয় সংমিশ্রণ, অর্থাৎ রেজিস্ট্যান্ট এবং সুপার কন্ডাক্টর দুটোরই সংমিশ্রণ যেখানে ঘটছে সেই ক্যাটাগরিটাই হচ্ছে হাইব্রিড ইলেকট্রোম্যাগনেট। প্রত্যেকটা ক্যাটাগরি বা ভাগ নিয়ে আমরা যদি একটু বিশদে জানতে চাই, তাহলে প্রথমে আসছে প্রতিরোধী তড়িৎচুম্বক। প্রতিরোধী তড়িৎচুম্বকের ক্ষেত্রে এই ধরনের চুম্বক তামার তারের সাথে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। অর্থাৎ আমরা যেটা প্রথমেই আলোচনা করছিলাম, যে একটা কাঁচা লোহার দণ্ড নেওয়া হলো, তার গায়ে তামার তারটি জড়ানো হলো, এবং যখন তড়িৎ প্রবাহ সেই তামার তারের মধ্য দিয়ে শুরু হবে, তখন কিন্তু লোহার দণ্ডটা একটা তড়িৎ চুম্বকে পরিণত হবে। এবং লোহা এমন একটা বস্তু যার মধ্যে পরিবাহী হলেও বা তার মধ্য দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ গেলেও সে কিন্তু তড়িৎ প্রবাহের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলে, যাকে আমরা জানি পরিবাহী রোধ হিসাবে। এবং সেই কারণের জন্যই এই ধরনের ক্যাটাগরির তড়িৎচুম্বকগুলোকে নাম দেওয়া হয়েছে প্রতিরোধী তড়িৎচুম্বক। সেকেন্ড টাইপটা দেখো, সুপার কন্ডাক্টর তড়িৎচুম্বক। সুপার কন্ডাক্টর বলতে বোঝায় এমন কিছু কন্ডাক্টর বা পরিবাহী যার কিন্তু এই প্রতিরোধ অর্থাৎ তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার যে ক্ষমতা, সেটা প্রায় থাকে না বা রোধের মান প্রায় নেই। এই ঘটনাটি কখন ঘটে জানো? যখন ওই পরিবাহী পদার্থের যে উষ্ণতা বা টেম্পারেচার, সেটা অনেক অনেক নিম্ন পরিমাণ বা অনেক অনেক লো টেম্পারেচারে নিয়ে যাওয়া সম্ভব হয়। তো এই সুপার কন্ডাক্টর যে চুম্বক বা যে সুপার কন্ডাক্টর তড়িৎচুম্বক, এর উষ্ণতার মান কমানোর জন্য এখানে ব্যবহার করা হয়ে থাকে তরল নাইট্রোজেন বা তরল হিলিয়াম। এবং এর মাধ্যমে যে দণ্ড বা যে কোর মেটেরিয়ালটা নেওয়া হবে, তার প্রতিরোধ বা রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক পরিমাণ কমানোর পর সে যখন সুপার কন্ডাক্টরের মতো আচরণ করে, তখনই তৈরি হয়ে ওঠে একটা সুপার কন্ডাক্টর তড়িৎচুম্বক। আর থার্ড টাইপ, এটা হয়ে যায় হাইব্রিড ইলেকট্রোম্যাগনেট, অর্থাৎ যেখানে এই প্রতিরোধী অথবা সুপার কন্ডাক্টর এই দুটো যে পদার্থ রয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কোর মেটেরিয়াল, তাদের যথার্থ সংমিশ্রণ ঘটে, তখন তৈরি হয় একটি হাইব্রিড ইলেকট্রোম্যাগনেট। নেক্সট টপিক আমরা যেটা যাব, ইলেকট্রোম্যাগনেট যেটা আমরা তৈরি করছি, সেই ইলেকট্রোম্যাগনেট তৈরি করার জন্য যেমন কোর বা কোর মেটেরিয়ালের প্রয়োজন হয় এবং তামার তার বা কয়েলেরও প্রয়োজন হয়, তার সাথে সাথে যেটা প্রয়োজন হয়ে ওঠে বা যেটা ছাড়া তড়িৎচুম্বক সম্ভব নয়, সেটা হচ্ছে তড়িৎ। কারণ তড়িৎ কিন্তু তড়িৎচুম্বকের একটি অপরিহার্য অংশ।
এই তড়িৎ চুম্বকের যে তড়িৎ বাইরে থেকে সাপ্লাই করা হবে সেটা দু ধরনের তড়িৎ সাপ্লাই হতে পারে। একটাকে বলা হয় ডিসি বা ডাইরেক্ট কারেন্ট এবং অপরটি হয়ে যায় এসি বা অল্টারনেটিং কারেন্ট। তো দু ধরনের তড়িৎ আমরা সাপ্লাই করতে পারলেও তড়িৎ চুম্বক এই দুয়ের মধ্যে কোন ধরনের তড়িৎ প্রবাহের মাধ্যমে তৈরি হয় সেটা অনেকেই তোমরা জানো, বা যারা জানো না তারা শোনো, যেটা অবশ্যই কিন্তু যে তড়িৎটা পাঠাবো সেটা ডিসি হতে হবে। কারণ ডিসির ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহের অভিমুখ সেটা সর্বদা একই থাকে এবং এসির ক্ষেত্রে সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের অভিমুখও ফ্ল্যাকচুয়েট করে বা পরিবর্তিত হতে থাকে। একটা ছবিতে দেখো দেখানো হয়েছে যে আমাদের ইলেকট্রিক কলিং বেল যেগুলো হয় সেখানে এই ইলেকট্রোম্যাগনেট ব্যবহার হয় এবং এখানে একটা ব্যাটারির সংযোগ করা রয়েছে বর্তনীতে বা সার্কিটে। তো ব্যাটারি যেখানে প্লাস এবং মাইনাস চিহ্নের মাধ্যমে ব্যাটারিটাকে প্রকাশ করা হয়েছে, ব্যাটারি সর্বদাই আমাদের ডিসি তড়িৎ প্রবাহ সাপ্লাই করে। তাই ছবি থেকে এটা অবশ্যই বুঝতে পারছো যে ডিসি প্রবাহের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটটা তৈরি করা হয় বা তৈরি করার প্রয়োজন। ডিসির বদলে এসি যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রোম্যাগনেটের কোনো কর্মক্ষমতা আমরা পাবো না এবং বারবার পরিবর্তনের ফলে বা এই যে দিক পরিবর্তন ঘটবে তার ফলেও প্রচুর পরিমাণে যে ইলেকট্রোম্যাগনেটের তাপ উৎপন্ন হবে সার্কিটে ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘমেয়াদে এসির ব্যবহার ইলেকট্রোম্যাগনেটকে সম্পূর্ণরূপে ক্ষতির সৃষ্টি করে, যে কারণের জন্য ডিসি কারেন্ট ব্যবহারের মাধ্যমেই তড়িৎচুম্বক ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা এই যে স্থায়ী চুম্বক ব্যবহার করতে পারি, যেগুলোকে আমরা কোনো বার ম্যাগনেট থেকে শুরু করে কোনো ইউ আকৃতির হর্সু ম্যাগনেট সেইগুলো যেগুলো ইউজ রয়েছে সেগুলোর প্যারালালি তড়িৎ চুম্বকও ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে। তো কোনটা আমাদের বেশি সুবিধাজনক হতে পারে এবং কোনটা আমাদের কম সুবিধাজনক বা অসুবিধাজনক হতে পারে সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। সুবিধাদির মধ্যে যেটা থেকে যায় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, তার ক্ষমতা আমরা জানি যেভাবে পরিবর্তন করা যায়। সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িতের মানকে যদি আমরা বৃদ্ধি করতে পারি ইলেকট্রোম্যাগনেটের ক্ষমতা বৃদ্ধি পায়। যে কয়েলটা তৈরি করা হয়েছে তার পাকের সংখ্যা, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো পাক অবস্থান করছে কুণ্ডলীর, তার উপরে নির্ভর করে তড়িৎচুম্বকের ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। এবং এর সাথে সাথে যে কোর মেটেরিয়াল ভিতরে ইউজ করা হয়েছে তারও প্রকৃতির উপরে অনেকাংশেই তড়িৎচুম্বকের ক্ষমতা নির্ভর করে। তো এগুলোকে সহজেই আমরা পরিবর্তন করে তড়িৎচুম্বকের কোয়ালিটি বা তড়িৎচুম্বকের যে মান সেটাকে আরো বৃদ্ধি করতে পারি এবং এর মান বৃদ্ধির মাধ্যমে এর আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের ফিল্ডও খুঁজে পাই। কিন্তু যেগুলো স্থায়ী চুম্বক সেগুলোর ক্ষমতা এতটা সহজভাবে বৃদ্ধি করা যায় না, এর ফলে এর ব্যবহারও অনেকটা সীমিত। এবং সব থেকে বড় কথা হলো, ধরো কোনো তড়িৎচুম্বককে আমার তার ব্যবহারের শেষে তার চুম্বকত্ব নষ্ট করতে হবে বা চুম্বকত্ব সম্পূর্ণভাবে লোপ করতে হবে, যেগুলো ইলেকট্রিক ক্রেন এই ব্যবহার বা এই ধরনের অ্যাপ্লিকেশনে বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়ে। লোহার বড় বড় বার বা বড় বড় দণ্ড রড এগুলোকে স্থানান্তরের সময় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়ে যখন পুনরায় কোনো স্থানে রাখতে হবে তখন কিন্তু তড়িৎচুম্বকের চুম্বকত্বকে সম্পূর্ণভাবে লোপ করা হলে সহজেই লোহাগুলো তড়িৎচুম্বকে ছেড়ে দেয় এবং নির্দিষ্ট স্থানে রাখা সম্ভব হয়। এই ধরনের ব্যবহার এগুলো শুধুই তড়িৎচুম্বকের ব্যবহারের মাধ্যমেই করা যায়, স্থায়ী চুম্বকের দ্বারা কিন্তু সম্ভবপর নয়। আবার কিছু কিছু অসুবিধাও রয়ে যায় তড়িৎচুম্বক ব্যবহারের ক্ষেত্রে। যেমন তড়িৎচুম্বকে আমাদের প্রথমত তড়িৎ পাঠাতে হবে, তড়িৎ পাঠানোর জন্য কুণ্ডলী এবং বদ্ধ বর্তনী কিন্তু একান্ত প্রয়োজন। যদি কোনো কারণে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে শর্ট সার্কিট ঘটে সেক্ষেত্রে চুম্বকের বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং যে তড়িৎচুম্বক ব্যবহার হচ্ছে যেহেতু এগুলো সবই প্রতিরোধী টাইপ বা যে কোর মেটেরিয়াল আছে তার নির্দিষ্ট রোধ থেকে যাচ্ছে, সেই রোধ থাকার জন্য সহজেই এই ইলেকট্রোম্যাগনেটগুলো উত্তপ্ত হয়ে উঠতে পারে বা গরম হয়ে উঠতে পারে। তো এই গরম হওয়ার মাধ্যমে কিন্তু এর যে তড়িৎ শক্তি তার অপচয় ঘটে চলে, ফলে এই তড়িৎ শক্তির অপচয় আমরা রোধ করতে পারি না। তাই এটা অবশ্যই ইলেকট্রোম্যাগনেট ব্যবহারের একটা অসুবিধা হিসাবে বিবেচনা করা যেতে পারে। নেক্সট আমরা তড়িৎচুম্বককে কোন কোন ফিল্ডে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেই বিষয়ে একটু আসি। তড়িৎচুম্বকে দেখো যে ইলেকট্রিক স্পিকার থেকে শুরু করে মাইক্রোফোন সেখানে ব্যবহার করা হয়, লোহা ও ইস্পাতের ভারী জিনিস ওঠা নামা করানোর জন্য যে ক্রেন
সেখানে ব্যবহার করা হয়। ইলেকট্রিক কলিং বেল, যার ছবি তোমাদের দেখানো হয়েছিল এর আগের স্লাইডেই, সেই ইলেকট্রিক কলিং বেলে এই তড়িৎ চুম্বকের ব্যবহার লক্ষ্য করা যায়। এবং মোটর, নিচের দিকের ছবিতে দেখো পরিষ্কারই দেখা যাচ্ছে যে তড়িৎ মোটর বা ইলেকট্রিক মোটর, সেখানেও কিন্তু এই তড়িৎ চুম্বকের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়াও লাউড স্পিকার থেকে শুরু করে হার্ড ডিস্ক, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যন্ত্র, যেটা তোমরা সকলেই প্রায় এমআরআই যন্ত্র হিসাবে চেনো, সেই যন্ত্রেও কিন্তু তড়িৎ চুম্বকের বিপুল ব্যবহার লক্ষ্য করা যায়। এবং তোমরা যখন এমআরআই যদি কেউ করতে যাও বা বাড়ির পরিচিত কোনো আত্মীয় বা কেউ করতে যায়, একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে, সেখানে কিন্তু চৌম্বক পদার্থের যে কোনো বস্তু বা কিছু যদি পড়ে থাকো বা শরীরের সাথে সংযুক্ত অবস্থায় কোনো চৌম্বক পদার্থ থাকে, সেগুলোকে খুলে রেখে তারপরেই তার এমআরআই করা হয়ে থাকে, কারণ এমআরআই যন্ত্রের মধ্যে কিন্তু উচ্চ মানের চৌম্বক ক্ষেত্র ব্যবহৃত হয়। নেক্সট টপিকে আমরা একটু যাচ্ছি, সেখানে চুম্বকের চুম্বকত্ব কি কি কারণে নষ্ট হতে পারে সেই নিয়ে আলোচনা করব। বিভিন্ন কারণে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হতে পারে। এখন আমরা যদি ব্যাপারগুলো একটু জেনে রাখি যে কি কি কারণ চুম্বকত্ব নষ্টর পিছনে দায়ী, তাহলে সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু কোনো চুম্বককে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারি বা রক্ষাও করতে পারি, বা নিজেদের বা স্কুলের বা পরীক্ষাগারের রাখা কোনো চুম্বককে খুব সহজে সংরক্ষিত অবস্থায় রেখে দিতে পারি। প্রথম কারণ যেটা আমরা বলতে পারি, কোনো চুম্বকের উপর থেকে যদি চুম্বকটিকে তুমি ফেলে দাও বা চুম্বকটি কোনো কারণে যদি অত্যধিক পরিমাণ বাধাপ্রাপ্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, বা কোনো ভারী হাতুড়ি চুম্বকের উপর পড়ে যায়, সেই আঘাতের ফলে চুম্বকের চুম্বকত্ব কিন্তু অনেকাংশেই কমে যেতে পারে। তাই প্রথম দায়িত্ব হবে চুম্বককে কোনো ভারী আঘাতের হাত থেকে বাঁচিয়ে রাখা। দ্বিতীয়ত, চুম্বককে যদি উত্তপ্ত করা হয়, তাহলে চুম্বকের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে খুব কম উষ্ণতাতে হয়তো কোনো ঘটনা বা হয়তো তার চুম্বকত্ব নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা তোমরা লক্ষ্য করতে পারবে না, কিন্তু উষ্ণতা যদি অনেকটা বৃদ্ধি করা হয়, তাহলে ধীরে ধীরে ওই চৌম্বক পদার্থ কিন্তু তার চৌম্বক পদার্থ যে চুম্বকে পরিণত করেছিলে তার চুম্বকত্ব ধর্ম কিন্তু নষ্ট হয়ে সম্পূর্ণভাবে গিয়ে সে আবার স্বাভাবিক পদার্থের মতো আচরণ করতে পারে। এবং যে উষ্ণতার পরে ওই চৌম্বকটা তার চুম্বক ধর্মকে হারিয়ে ফেলে, সেই উষ্ণতাকে বলা হয়ে থাকে কুড়িবিন্দু। এই কুড়িবিন্দুর বেশি উষ্ণতায় চুম্বককে উত্তপ্ত করা হলে চুম্বকের চুম্বকত্ব কিন্তু লোপ পাবে। কুড়িবিন্দুর মান অবশ্যই যে পদার্থ দিয়ে চুম্বকটা তৈরি তার যে প্রকৃতির উপরে নির্ভর করে থাকবে। যেমন সাধারণভাবে যদি ইস্পাত দ্বারা তৈরি হয়, এর কুড়িবিন্দু প্রায় 750 ডিগ্রি সেন্টিগ্রেড, 750 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়। এবং নিকেল, এই পদার্থটাও একটা চৌম্বক পদার্থ, নিকেলের তৈরি কোনো চুম্বক যদি তোমরা ব্যবহার করো, তার কুড়িবিন্দুর মান প্রায় 360 ডিগ্রি অর্থাৎ 360 ডিগ্রির কাছাকাছি হয়। এই উষ্ণতার মধ্যে যদি চুম্বকের উষ্ণতা মেনটেন করা হয়, তাহলে তার চুম্বকত্ব ধর্ম সেটা থেকে যায়, কিন্তু এই উষ্ণতার উপরে নিয়ে যাওয়া হলে চুম্বকত্ব ধর্ম লোপ পাবে। এবং আরেকটি বড় কারণ চুম্বকত্ব ধর্ম নষ্ট হওয়া বা চুম্বকত্ব ধর্ম লোপ পাওয়ার পিছনে দায়ী, সেটা হলো কোনো চুম্বক, সেটা চুম্বক অবস্থাতে আছে এবং থাকার পরে সেই চুম্বকের গায়ে যদি তুমি তামার তার জড়ানোর মাধ্যমে তড়িৎ প্রবাহ চালু করো, মাথায় রাখতে হবে চৌম্বক পদার্থকে যদি এই ঘটনা করা হয়, সে কিন্তু চুম্বকে পরিণত হয়, যেটা তড়িৎ চুম্বকে আমরা জেনেছি। কিন্তু সে যদি নিজে চুম্বক, স্থায়ী চুম্বক, কিন্তু তারপরেও তার গায়ে যদি তোমরা কোনো পরিবাহী পদার্থের কয়েল বা পাক সৃষ্টি করে তড়িৎ প্রবাহ পাঠাও, তাহলে কিন্তু সেই চুম্বকের চুম্বকত্ব ধীরে ধীরে লোপ পেতে থাকবে। এবং যে দণ্ডচুম্বক বা বার ম্যাগনেটগুলো আমরা দেখেছিলাম, সেই বার ম্যাগনেট যদি একসাথে অনেকগুলো মিলিয়ে বার ম্যাগনেটকে তুমি একই স্থানে রেখে দাও, তাহলে কিন্তু তার চুম্বকত্ব ধর্ম ধীরে ধীরে কমতে থাকবে। কারণ সেই বার ম্যাগনেটগুলো রাখার সময় আমরা কিন্তু কখনোই লক্ষ্য করছি না যে তাদের যেগুলো সমমেরু, সেই সমমেরুগুলো একই দিকে রেখে ফেললাম কিনা। দুটি বার ম্যাগনেটের সমমেরুকে যদি তোমরা একই দিকে রেখে দাও, তাহলে তারা তো বিকর্ষণ করে এবং দীর্ঘদিন ধরে ওই সমমেরু একই দিকে ফেলে রাখার ফলে ধীরে 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 ধীরে, হয়তো অনেক দিন সময় নেবে, কিন্তু অবশ্যই তার চুম্বকত্ব ধর্ম আর পূর্বের মতো থাকবে না, চুম্বকত্ব ধর্ম ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। তাই চুম্বককে
তোমার যে প্রয়োজনীয় কাজের শেষে বা কাজের পরে রেখে দেওয়ার জন্য নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে, যেখানে কোনো একটা দণ্ডচুম্বকের উত্তর মেরুর দিকে মুখ করে তার পার্শ্ববর্তী বা পাশে থাকা দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুকেই রাখতে হবে। দুটি উত্তর মেরু একই দিক করে বা পাশাপাশি অবস্থায় রাখতে পারবো না। তাই যাতে চুম্বককে আমরা দীর্ঘদিন তার সঠিক চৌম্বক ধর্মকে বজায় রাখার জন্য রাখতে চাই বা মেনটেন করতে চাই, নির্দিষ্ট উপায়ে চুম্বককে রাখতে হবে। চলো সেটাই সব থেকে ভালো, যে একটু দেখে নিই হাতে নাতে কিভাবে চুম্বকগুলোকে দীর্ঘদিন তার চৌম্বক ধর্ম বজায় রাখার জন্য আমরা সংরক্ষিত করতে পারি বা সঠিক নিয়মে রাখতে পারি। দেখে নেওয়া যাক। আমরা জেনেছি যে চুম্বকের চুম্বকত্ব কিভাবে নষ্ট হয়ে যায়, তাই চুম্বককে কিভাবে আমরা দীর্ঘদিনের জন্য সঠিক উপায়ে রাখতে পারি সেটা একবার দেখে নেব। এখানে দুটো চুম্বক বা দুটি দণ্ড চুম্বক আছে, যে দুটি দণ্ড চুম্বকের সমমেরু পরস্পর বিকর্ষণ করছে, দেখা যাচ্ছে একে অপরকে বিকর্ষণ করছে, ঠেলছে, কিন্তু বিপরীত মেরু দুটো সহজেই আকর্ষণ করে নিচ্ছে। তাই আমরা জানি যে সমমেরুকে যদি একই দিক করে দীর্ঘদিন রেখে দেওয়া যায়, চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয় বা ধীরে ধীরে কমে যায়। তাই বিপরীত মেরুগুলিকে একই দিকে করে রেখে দেওয়ার নিয়ম, এবং দুটি দণ্ডচুম্বকের মাঝে থাকবে একটা অচৌম্বক পদার্থ, যেখানে আমরা ব্যবহার করছি একটি কাঠের ছোট টুকরো, আর তার এক প্রান্তে বা ওপরের প্রান্তে চৌম্বক পদার্থ এবং নিচের প্রান্তে আরেকটি চৌম্বক পদার্থ। এইভাবে এই যে অংশটা তৈরি হলো বা এই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা খুব সহজেই চুম্বকের চুম্বকত্ব নষ্ট না করেই তাকে দীর্ঘদিন বক্সের মধ্যে যদি ভরে রেখে দিই আমাদের কাজ শেষ হওয়ার পরে, তাহলে সেটি কিন্তু দীর্ঘদিন সঠিক উপায়ে থাকবে। আচ্ছা, চুম্বক তো আমরা দেখলাম কিভাবে রাখা উচিত। এখন আমরা নেক্সট স্লাইডে ফিরে যাই। নেক্সট স্লাইডে আমাদের আলোচনার বিষয় থাকছে মেরুজ্যোতি। নামটা আমরা হয়তো প্রায় সবাই শুনেছি। তো এই মেরুজ্যোতি বলতে কি বুঝি? মেসোপোজের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে বায়ুস্তর, তাকে বলা হয়ে থাকে আয়নোস্ফিয়ার। এই স্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু দ্রুত হারে বাড়তে থাকে, এবং 500 কিমি উচ্চতায় বায়ুমণ্ডলের সর্বাধিক তাপমাত্রা যখন প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস তা লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের সর্বাধিক উষ্ণ এই স্তরকেই বলে থার্মোস্ফিয়ার, যেখানে থার্মোস্ফিয়ারের উপরের স্তরের তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে। এই রিজিয়ান বা এই এলাকাটি হলো সমতাপীয় এলাকা। সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি, মহাজাগতিক রশ্মি প্রভৃতির সংঘাতের ফলে বায়ুর পরমাণুগুলি ভেঙে যায়, এবং পরমাণু ভাঙার ফলে সেখানে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়। আয়নের এই আধিক্য থাকার কারণে এই অঞ্চলটি আয়নোস্ফিয়ার নামে পরিচিত। বেতার তরঙ্গ এই আয়নিত যে বায়ুস্তর তা ভেদ করে আর উপরে উঠতে পারে না, ফলে এই অংশেই বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে এবং পুনরায় পৃথিবী পৃষ্ঠে বেতার তরঙ্গ ফিরে আসে। তাই এই আয়নোস্ফিয়ারের গুরুত্ব আমাদের এই বেতার তরঙ্গের সাপেক্ষে অনেকটাই বেশি হয়ে থাকে। তো এই মেরুজ্যোতিকে যদি আমরা তার কারণ সঠিক বিচার করি, তাহলে তার জন্য দায়ী থাকবেই হচ্ছে আয়নোস্ফিয়ারে অবস্থিত যে আয়নগুলো, যা পরমাণু ভেঙে যাওয়ার ফলে যে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়েছিল, সেই আয়নগুলোই। এই স্তরের বিভিন্ন তড়িতাহিত অণুর চৌম্বক বিক্ষেপের ফলে অণুগুলি প্রোটন ও ইলেকট্রনের সংস্পর্শে উত্তেজিত হয়ে পড়ে এবং সুমেরু ও কুমেরু অঞ্চলে এসে মৃদু আলোকরশ্মি বা জ্যোতির সৃষ্টি করে, যাকেই আমরা মেরুজ্যোতি হিসাবে চিনি। সুমেরু অঞ্চলের মেরুজ্যোতিকে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস বলা হয়ে থাকে, এবং কুমেরু অঞ্চলের মেরুজ্যোতিকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলা হয়ে থাকে। তাহলে এই মেরুজ্যোতির সঠিক কারণ কিন্তু আমরা শিখলাম। মেরুজ্যোতির পাশাপাশি এই যে চৌম্বক ক্ষেত্র, এ কিন্তু আমাদের যে জীব জগৎ রয়েছে তা সর্বব্যাপ্ত
সর্বব্যাপ্তি বা স্তর ভেদ করে এর যে বিচরণ চৌম্বক ক্ষেত্রের তা কিন্তু লক্ষ্য করা যায়। কিছু কিছু প্রাণী রয়েছে যারা নেভিগেশনের জন্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করতে পারে, বিশেষত যারা পরিযায়ী পাখি হয়, সালমান বা তিমির মতো যে দীর্ঘ দূরত্বে যারা স্থানান্তরিত হয় তাদের ক্ষেত্রে এর প্রয়োগ দেখা যায়। কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে যা প্রমাণ করেছে যে বেশ কয়েকটি প্রাণী চৌম্বক ক্ষেত্রের প্রতি সাড়া দিতে সক্ষম এবং তাদের মধ্যে কেউ কেউ এটিকে অভিযোজনেও ব্যবহার করতে সক্ষম, এমনটি বিশেষভাবে ভাবা হয়। যদিও এর প্রভাব প্রদর্শিত হয়েছে, পরীক্ষার মাধ্যমে এটির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। লোকেরা অনুমান করছেন যে এটি বেশিরভাগ জীবের মস্তিষ্কের যে ম্যাগনেটাইট স্ফটিকগুলো অবস্থান করছে তারই কার্যকারিতার জন্য ঘটনাটি ঘটে থাকে। পায়রার ক্ষেত্রে এটি বলা হয়ে থাকে, পায়রার যে মস্তিষ্ক তার মস্তিষ্কে ম্যাগনেটাইটের যে স্ফটিক রয়েছে সেই কারণের জন্যই তারা মেঘলা দিনে, অর্থাৎ যখন দিনের আলো প্রায় কমে আসে, অন্ধকারাচ্ছন্ন সেই অবস্থাতেও তাদের সঠিক দিশায় বা তাদের বাসায় ফিরে আসতে পারে। শুধু পায়রাই নয়, আরো অনেক ছোট ছোট যে প্রাণীরা রয়েছে, শামুক থেকে শুরু করে মৌমাছি, সকলের ক্ষেত্রেই এই ম্যাগনেটাইট স্ফটিকের উপস্থিতি এবং তাদের এই চৌম্বক ক্ষেত্রকে অনুসরণ করা বা চৌম্বক ক্ষেত্রকে অনুধাবন করার ক্ষমতা আজ কিন্তু প্রমাণিত। এই যে আলোচনাগুলো আজকে আমরা চৌম্বক বিষয়ে করলাম তার প্রধান প্রধান যে আলোচনাগুলো বা তার যে সংক্ষিপ্ত সার, সেখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ চুম্বক হচ্ছে চুম্বকের যে অধ্যায় তোমরা পড়ছো তার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে তড়িৎ চুম্বকের ক্ষমতাকে বিভিন্ন উপায়ে বৃদ্ধি করার মাধ্যমে এর যে প্রয়োগের ক্ষেত্র বা ফিল্ড সেটাকে অনেক পরিমাণে বিবর্ধিত করা যায়। তড়িৎ চুম্বকের প্রয়োগ বা তার যে প্রয়োগের বিশেষ বিশেষ সুবিধা, তার প্রয়োগের অসুবিধা, কি কি ধরনের তড়িৎ চুম্বক আমরা পেয়ে থাকি, তড়িৎ চুম্বক কিভাবে তৈরি করা যায় তাও আমরা সহজ পরীক্ষার মাধ্যমে হাতে নাতে দেখতে পেলাম এবং চৌম্বক যে ক্ষেত্র তার যে পরিব্যাপ্তি আমাদের সমস্ত জীব জগৎ জুড়ে তারও একটা সঠিক ধারণা আমরা পেলাম। আমাদের চৌম্বকের দ্বিতীয় অংশের আলোচনা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।